শুরু করে নাকি? স্যার করেন, এরা মনে হয় পারবে না, এদের বুঝাইতে হবে ফোন দিয়ে, নাহলে পারবে না। আচ্ছা, গতদিনকে আমরা দুইটা ডিস্ট্রিবিউশন পড়েছিলাম, তোমরা কি পরের ডিস্ট্রিবিউশন দেখেছিলে? দেখছি স্যার একটু। আমরা নরমাল বাইনোমিয়াল পড়েছিলাম, বলছিলাম যে তোমরা পয়সনটার সঙ্গে একই রকম দেখে নিও, দেখছিলা? পয়জন দেখি নাই। কি 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 হালকা শক্ত। বলো, এই তোমাদের কার প্রবলেম আছে আগেরটাতে? আগেরটায় কোনো প্রবলেম আছে কিনা তোমরা দেখোই নাই মনে হয় কেউ বাসায়, নাকি? দেখছি স্যার। পয়সন ডিস্ট্রিবিউশন নিয়ে কোনো সমস্যা আছে তোমাদের? নাই তাহলে আমি চলে গেলাম। পয়জন স্যার তো পড়েই নাই। স্যার পয়সনটা পড়িনি, এটা কঠিন মনে হয়েছিল, ওটা আর দেখিনি স্যার। পয়সন ডিস্ট্রিবিউশন তো নরমাল বাইনোমিয়াল আছে অনেক কোন সহজ, এজন্য পয়সন ডিস্ট্রিবিউশনটা আমি দেখালাম না। তোমরা বললা যে আমরা স্যার দেখে তারপরে হচ্ছে আপনাকে জানাবো, তোমরা না দেখলে পরে আমি কই থেকে কি করব? আমার কি স্লাইড দেখা যায় এখন পয়সন ডিস্ট্রিবিউশনের? জি স্যার। জি স্যার। এটাও একটা discrete distribution. A discrete random variable x is said to have a Poisson distribution if its probability function যদি f of x lambda সমান সমান e to the minus lambda lambda to the power x x factorial, x এর মান আগে ছিল বাইনোমিয়ালের ক্ষেত্রে 0 1 to up to n, এখানে x এর মান বলছে 0 থেকে ইনফিনিটি, এবং এই ধরনের ডিস্ট্রিবিউশন ইউজ করা হয় মানে হঠাৎ কোনো ঘটনা ঘটবে সেরকম ইভেন্টের ক্ষেত্রে এই ডিস্ট্রিবিউশন করা হয়, যেমন নাম্বার অফ আর্থকোয়াক, নাম্বার অফ অ্যাক্সিডেন্ট, নাম্বার অফ মিস কল, এভাবে কয়টা আসবে এইগুলোর বিষয়ে এই পয়সন ডিস্ট্রিবিউশনটা ইউজ করা হয় পপুলারলি। আগেরটা বাইনোমিয়াল ছিল দুটো কেসের ক্ষেত্রে ঘটবে, হয় সাকসেস আর ফেলিওর, আর এখানে শুধু প্যারামিটার একটা, এই একটা হচ্ছে সেখানে হচ্ছে ল্যামডা। তো এইটা হচ্ছে একটা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন। তো এই ডিস্ট্রিবিউশনটা হতে হলে দুটো শর্ত পূরণ করতে হবে, এর মানটা 0 থেকে বড় হতে হবে আর টোটাল করলে 1 হবে। এই টোটালটা যখন করেছে x এর মান 0 থেকে ইনফিনিটি, এখানে করেছে দেখো e to the minus lambda বাইরে চলে আসছে, এখানে যদি ল্যামডার মান x এর মান বসায় দেওয়া যায় 0 থেকে ইনফিনিটি, e to the এখানে মাইনাস ল্যামডা ছিল, এটা e to the lambda সিরিজ হবে। ল্যামডা টু দি পাওয়ার 0 তার নিচে 1 0 ফ্যাক্টোরিয়াল প্লাস ল্যামডা টু দি পাওয়ার 1 তার নিচে 1 ফ্যাক্টোরিয়াল করতে করতে সিরিজ করতে গেলে e to the lambda সিরিজ হবে, এই দুটো কাটাকাটি করলে এটা হচ্ছে 1 হয় সূত্রে। এইটা হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশনের ডেরিভেশনটা, এটা দরকার নাই। পয়সন ডিস্ট্রিবিউশনের ইয়েটা দেখো, মিন কিভাবে বের করব? মিনটা তো ই অফ এক্স দিয়ে বের করা যায়, ই অফ এক্স এক্স দিয়ে সূত্র দিয়ে এখান থেকে মিনটা বের করে দিয়েছে, এক্স ইনটু তাহলে ইয়েটা পরে একটা কমে দিয়েছে, টার্ম একটা কমে গেছে, তারপর ধারাটা ভাঙালে এটা ই টু দ্য ল্যামডা ধারা হবে, ল্যামডা মিন হবে। ভেরিয়েন্সের সূত্র ভাঙিয়েছে, ভেরিয়েন্সের ল্যামডা হবে, মিন ভেরিয়েন্স দুটাই সমান। আচ্ছা, এবার স্কুইন্স আর কার্টোসিসের মান এই যে 1 বাই ল্যামডা আর 3 প্লাস 1 বাই ল্যামডা হবে, এটা এখন আমরা দেখি। স্কুইনিস কার্টোসিস, স্কুইনিসের সূত্র হচ্ছে আমাদের মিন ভেরিয়েন্স বের হয়ে গেছে অলরেডি, ই অফ এক্স স্কয়ার। হ্যাঁ, মিন আর ভেরিয়েন্স হচ্ছে, তাহলে আমরা থার্ড মোমেন্টটা আমরা কিভাবে লিখতে পারি? র মোমেন্ট ই টু দি পাওয়ার এক্স কিউব, ই টু দি পাওয়ার এক্স কিউব কে ভাঙালে আমরা এই ফরম্যাটে লিখতে পারি, এখান থেকে ই টু দি পাওয়ার এক্স কিউব মানে থার্ড র মোমেন্ট বের হলো, ফোর্থ র মোমেন্ট এভাবে বের হয়েছে, হওয়ার পরে
এখান থেকে র মোমেন্ট আর সেন্টার মোমেন্টের সূত্র বসাই দিলে আমরা পেয়ে গেলাম হচ্ছে তোমাদের চারটা সেন্ট্রাল মোমেন্ট। এবার β1 আর β2 এর মানটা এখানে থেকে ক্যালকুলেট করে দিলে আমরা দেখছি 1/λ। তাহলে এটা 1/λ দিয়ে কি বোঝাচ্ছে যে ল্যামডার মান যদি যত বৃদ্ধি পাবে এই β1 এর মানটা 0 এর দিকে যাবে, তার মানে এটা হচ্ছে তখন নরমাল হবে। এবার এখানেও ল্যামডার মান যখন 0 এর দিকে যাবে β2 এর মানও 3 এর কাছাকাছি যাবে, কারণ এটা 0 এর দিকে যাবে, এটাও বোঝা যাচ্ছে তখন নরমাল হবে। এটাই হচ্ছে আমাদের β1 আর β2। যদি মোমেন্ট জেনারেটিং ফাংশন দিয়ে ইউজ করতে চাও তাহলে m(x_t) সমান আমরা এখান থেকে বের করতে পারবো e⁻tx। এটাকে যদি আমরা ভাঙাই দিই তাহলে e⁻λ(t−1) হবে। কারণ একে ফার্স্ট ডেরিভেটিভ করলে সেকেন্ড ডেরিভেটিভ করে t এর মান 0 বসিয়ে দিলে সহজে এখান থেকে আমরা হচ্ছে এই যে ফার্স্ট ডেরিভেটিভ করে দিয়ে t এর মান 0 বসিয়ে দিয়ে প্রথমে পেয়ে গেছে, সেকেন্ড ডেরিভেটিভ করেছে, থার্ড ডেরিভেটিভ করেছে, করে এখান থেকে ফোর্থ ডেরিভেটিভ করেছে, করে এখান থেকে এগুলো এক্সট্রাক্ট করে নিয়েছে। সবচেয়ে ভালো হয় যদি কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন বের করা যায়। m(x_t) এটা ছিল। যদি আমাদের সিজিএফ কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন নিয়ে তাহলে লগ নেব, লগ নিলে এখান থেকে ল্যামডা λ(t) হয়, ল্যামডা থাকলে e⁻t কে আমরা যদি ভাঙাই দিই তাহলে এটা হচ্ছে আমাদের ধারা হয় -1 হয়, এটা কেটে যায়। এখন প্রত্যেকটার কোফিশিয়েন্টই দেখো ল্যামডা হয়, t/1 ফ্যাক্টরিয়াল কোফিশিয়েন্ট ল্যামডা, t²/2 ফ্যাক্টরিয়াল কোফিশিয়েন্ট ল্যামডা, প্রত্যেকটার কোফিশিয়েন্ট ল্যামডা হয়। প্রত্যেকটা কোফিশিয়েন্ট ল্যামডা হওয়ার অর্থ হচ্ছে এখান থেকে সহজেই তুমি এই যে সেকেন্ড ফার্স্ট এটা প্রথমটা মিন, সেকেন্ডটা হচ্ছে ভেরিয়েন্স, থার্ডটা থার্ড সেন্টার মোমেন্ট, ফোর্থটা হচ্ছে ফোর্থ সেন্টার মোমেন্ট না, ফোর্থটা হচ্ছে তোমার ওখান থেকে হিসাব করে বের করে নিতে হবে। এখান থেকে তোমার স্মুথ প্রসেস বের করা আরো সহজ। এর কিছু অ্যাডিটিভ প্রপার্টি আছে। অ্যাডিটিভ প্রপার্টি মানে যদি x1 x2 এটা যদি কে ইন্ডিপেন্ডেন্ট পয়সন ভেরিয়েট হয় তাহলে তাদের f(x_i) তাদের সাম করলে সেটাও পয়সন ভেরিয়েট হবে। এটা তার প্রমাণ আছে, এই মেমন জেনারেটিং ফাংশন দিয়ে প্রমাণটা করে দিয়েছে, খুবই সহজ আছে। এখানে কিছু অঙ্ক আছে ল্যামডার মান 2 দিয়ে, এই অঙ্কটা দেখবা পয়সন ডিস্ট্রিবিউশন ফলো করছে, এই ধরনের অঙ্কগুলো এখান থেকে দেখবা। এটাই তোমাদেরকে দেখতে বলেছিলাম গতদিনকে, তোমরা তো দেখে আসোনি, আমি এখন কি বলবো বলো? জি স্যার, নেক্সট দিন করব। জোরে বলো। স্যার নেক্সট দিন করব। কি করবা? এই অঙ্কগুলা স্যার দেখে আসিনি, সেগুলো নেক্সট দিন দেখব। ও আচ্ছা, এটা এই পর্যন্ত যত যা যা দেখালাম থিওরেম দিয়ে স্যার সবগুলো মাইশা স্যার ঘুম পাচ্ছে, আচ্ছা কথা বলতেছে। আমি ওটাই বুঝতেছি। স্যার আমার গলা বসে গেছে স্যার, আমি ঘুম পারছি না। গলা বসে ঘুম গেল, পারলে আমি এতক্ষণ কথা শুনলাম কিভাবে? টেস্ট করাচ্ছ তো ঠিক মতো সবাই? করোনা টেস্ট করাবো সবাই। স্যার শীতকালে আমার গলা এমনি বসে যায়, মানে ঠান্ডা লাগা স্যার লাগে। করোনা টেস্ট করে লাভ কি স্যার? মানে কোনো তো ওষুধ নেই, শুধু শুধু স্যার নিজের মধ্যে হয়রানি স্যার। তুমি হয়রানি হচ্ছ কিন্তু তোমার থেকে তো আরো 10 জন রক্ষা পাচ্ছে। করোনা তো টেস্ট ট্রিটমেন্ট তো নাই, কিন্তু তোমার থেকে তো 10 জন সেফ থাকতে পারে, তোমার পরিবার, আশেপাশে বন্ধু বান্ধব। ইমন, তোমার কি করোনা হয়েছে নাকি বন্ধু? হয়রানি হয়েছো? করোনা টেস্ট করা বহুত ঝামেলা, লাইনে দিয়ে দাঁড়ায় থাকা লাগে। আচ্ছা দাঁড়াও, নরমাল টেস্ট করো আগে, করোনা তো পরে করো। তোমাদের পড়ার যে স্ট্যাট আছে সেখানে কিন্তু এই যে নরমাল ডিস্ট্রিবিউশন যেটা পড়াচ্ছি এটা খুবই জরুরি লাগবে। এর পরের ইয়ারের একটা যেটাতে স্ট্যাট আছে লাগবে, কিন্তু তোমরা তাও তো তোমাদের এই ইউনিভার্সিটিতে স্ট্যাট কম পড়ানো হয়। আমাদের অন্যান্য ভার্সিটি গুলোতে স্ট্যাট ম্যাথমেটিক্সে 400 মার্কের স্ট্যাটিস্টিক্স পড়ায়, 4টা কোর্স থাকে। খুলনা ভার্সিটি, তারপরে রাজশাহী, এগুলোতে 4টা করে কোর্স। স্যার অন্য ইউনিভার্সিটি গুলো স্যার অটো পাস করে দিচ্ছে স্যার, আমাদের কি দেওয়া হবে না? ইউনিভার্সিটিতে দিল। কোন ইউনিভার্সিটি একটু শুনি। আর আমাদেরও তো স্যার 1-2 তে ছিল, 2-1 এ আছে, আবার 2-2 তে আছে স্যার, আবার মনে হয় 3-1 এও স্যার স্ট্যাটিক। আর নাই, 2তে শেষ। ও তাহলে স্যার আমাদের 3টা কোর্স আছে। কারণ ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্স এর এটাই আসছে ম্যাথমেটিক্স থেকে, বুঝছো? একটা অ্যাপ্লাইড ফিল্ড। স্যার
এবং এই বর্তমানে স্ট্যাটিস্টিক্স এর যে চাকরিগুলো সেগুলো ম্যাথমেটিক্স ওয়ালা করতে পারছে বিধায় কারণটাই হচ্ছে তারা এই যে স্ট্যাটিস্টিক্স গুলো জেনে যাচ্ছে। জি আমাদের স্যার। উপজেলা পরিসংখ্যান অফিসার বলো আর বলো এখানে স্ট্যাটিস্টিক্স এর পোস্ট গুলো ম্যাথমেটিক্সও নিতে পারে, অ্যাপ্লাই করতে পারে। তাহলে স্যার ভালোই তো। তো ভালোই তো, কিন্তু ভালো মতো তো শিখে যাচ্ছ না। এখন তোমাদের হাতে পরিসংখ্যান পরিচালনা করতে দিলে পরিসংখ্যান কি পর্যায়ে যাবে সেটাই চিন্তা করছে। স্যার আরেকটা বিষয় স্যার, আপনার এই যে মানে যে বইটা থেকে স্যার পড়ান, এটা তো স্যার বাংলাদেশি রাইটার স্যার, এটা স্যার সলিউশন স্যার পাওয়া যায় না স্যার। বাইরের রাইটারের স্যার কি কোনো বই স্যার রিকমেন্ড করেন স্যার, যেটা স্যার মানে পড়া যেতে পারে আবার স্যার? বই রিকমেন্ড, এটাই আমি ভালো। বই রিকমেন্ড করতে পারবো, তোমরা তো ওই বই সলিউশন বাই করে দিবা। হ্যাঁ, করতেও দেবো, সমস্যা নাই। বইয়ের রিকমেন্ডের সেলডম রসের বই পড়বা না প্রবাবিলিটি। স্যার, এত বই পড়তে পারবো না। এটাই ভালো স্যার। তোমাদের সহজে তো হচ্ছে না, ইমন এখন সলিউশন চাচ্ছে, অনুশীলনের সলিউশন ইমনের মাথায় কঠিন কঠিন বুদ্ধি করে স্যার, ওকে স্পেশালি দিয়ে দেন, আমরা নিব না। ও ছাত্র পড়ায় সলিউশন দেখে এখন কি করবে, নিজেও পড়তেছে সলিউশন দেখে। স্যার আমরা অ্যাসাইনমেন্টে তো সলিউশন করেছি স্যার, আপনি হচ্ছে জোড় রোল আর বিজোড় রোলের অ্যাসাইনমেন্ট যে একটা করে দেখলেই বুঝতে পারবেন মানে ওগুলো ঠিক হয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে, মানে দেখো। অ্যানসার গুলা দেওয়া নাই তো স্যার, মানে আমরা শিওর না। আচ্ছা, লেটস স্টার্ট নেক্সট ডিস্ট্রিবিউশন। নরমাল ডিস্ট্রিবিউশন খুব ভালো করে খেয়াল করে, ডিস্ট্রিবিউশনটা খুব মনোযোগ সহকারে পড়বা। বলছে যে নরমাল ডিস্ট্রিবিউশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ইন স্ট্যাটিস্টিক্স। The distribution of height, weight, error made in measuring certain physical quantities. এখানে one হচ্ছে QS are the just few among the countless measurement which distribution normal। বলছে যে আমরা যদি হাইটের ডিস্ট্রিবিউশন করি, ওয়েটের ডিস্ট্রিবিউশন করি, এররের ডিস্ট্রিবিউশন করি, এগুলো সবই নরমাল ফলো করে। হাইট বলতে কি বোঝায়, যে আমাদের হাইট কি আছে, যে মাঝামাঝি মানুষের হাইটটা বেশি আছে। মনে করো যে 5 ফিট 5, আবার সবচেয়ে বাচ্চাদের তাদের কম আছে, আবার আবার একদম শেষের দিকে যে কম আছে, অর্থাৎ একটা বেল শেপের মতো হচ্ছে, মাঝখানে বেশি দুই পাশে কম। আমরা যদি এজের ডিস্ট্রিবিউশন খুঁজি তাহলে কি দেখবো, যে আমাদের কম এজ থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত আছে। কম এজের লোকজন মানে ইনফ্যান্ট মানে শিশুরা আছে কম, তার চেয়ে একটু কৈশোর, তার চেয়ে একটু কম আছে। এই যে মাঝামাঝি মানে তোমার 15 থেকে 20 থেকে 40 বছরের মধ্যে এই এজের লোকজন বেশি আছে, তার মানে মিডলটা অনেক উঁচু। তারপর আবার আস্তে আস্তে বৃদ্ধদের সংখ্যা কমতে থাকে। তো এই ধরনের যদি ডিস্ট্রিবিউশন করি তাহলে আমরা নরমাল ডিস্ট্রিবিউশন পাবো। তোমরা কি কথাটা আমার বুঝতে পারছো, কি বোঝাতে চাইলাম? নরমাল ডিস্ট্রিবিউশনে যদি এক্সাম্পল তোমাদের দেওয়ার কথা বলে, সেটাই আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি। যে একটা মনে করো যে নাম্বার অফ গাড়ি দিনে কতগুলা যাচ্ছে একটা ব্রিজ দিয়ে, বঙ্গবন্ধু সেতু দিয়ে, তাহলে তোমরা দেখবা যে সকাল থেকে আমি কাউন্ট শুরু করি, তাহলে দেখবা যে সকালের দিকে কি খুব বেশি যায়, কম যায়, তাই না? আবার বেলা বাড়তে 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 যখন হচ্ছে বেশি হচ্ছে, তখন আবার যখন রাত আস্তে আস্তে বিকাল হয়ে সন্ধ্যা তখন আবার আস্তে আস্তে কি হচ্ছে, এটা কমে যাচ্ছে। তার মানে এই প্যাটার্নটা কেমন প্যাটার্ন হতে পারে বলো তো? স্যার বাড়ছে বাড়ে আবার কমছে। প্রথম দিকে বাড়ছে, বাড়তে 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 আবার আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, স্যার পিরামিডের মতো। পিরামিড না, জাস্ট এই যে এইরকম হচ্ছে। জি স্যার। প্রথম দিকে আস্তে 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 বাড়ছে, মাঝখানে যে পিক আওয়ারটাতে অনেক বেশি হচ্ছে, আবার আস্তে 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 কি হচ্ছে, কমে যাচ্ছে। ঠিক আছে না? তো এরকম আমরা বাস্তবিক ক্ষেত্রে অনেক এক্সাম্পল পাবো যেটা নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করবে, এবং সেখান থেকে যে ক্যালকুলেট করতে বলবো প্রবাবিলিটি গুলা, তখন আমরা এই ফাংশনটার মাধ্যমে ক্যালকুলেট করতে পারবো 1/σ√2π e to the power minus half x minus mu by 2 sigma এর উপরে হোল স্কয়ার। এবং এখানে x এর মান মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তার মানে এটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। x এর একটা রেঞ্জ উল্লেখ করেছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। আর এখানে প্যারামিটার হচ্ছে দুইটা, একটা হচ্ছে মিউ আর একটা হচ্ছে সিগমা স্কয়ার। এই মিউ আর সিগমা স্কয়ারটাই হচ্ছে এই ডিস্ট্রিবিউশনের মিন আর হচ্ছে ভেরিয়েন্স। সামটাইমস এটাকে কল করা হয় নরমাল মিউ সিগমা স্কয়ার, মানে নরমাল ডিস্ট্রিবিউশন যার প্যারামিটার মিউ আর সিগমা স্কয়ার। মিউটা হচ্ছে তার মিন, সিগমা স্কয়ারটা হচ্ছে তার ভেরিয়েন্স। বুঝতে পারলা? স্যার এই ফাংশনটা যে যদি আমরা আঁকাই, x এর মান মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি মধ্যে নেই,
তাহলে এই মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি নিলে এই ফাংশনটার মান যদি আমরা বসাই, এই ফাংশনটা এক্স এর মান বসাই, তাহলে এইরকম শেপটা আমরা পাবো, বেল শেপ। আচ্ছা, এখন এখানে খুব খেয়াল করো, যদি if x is a normal variate with parameter mu আর sigma square হয়, দেন যদি আমরা z সমান ট্রান্সফর্ম করে নিই, z সমান x minus mu তার নিচে সিগমা, তখন সেটাকে বলবো স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েট উইথ মিন 0 এন্ড ভেরিয়েন্স 1। দ্য ডেনসিটি ফাংশন তখন কি হবে দেখো তো, আগে ছিল কি 1 বাই সিগমা রুট ওভার 2 পাই e টু দি মাইনাস x minus mu বা 2 বাই সিগমা স্কয়ার। এখন যদি x minus mu বাই সিগমা সমান যদি আমরা z ধরি, তাহলে ফাংশনটা দাঁড়ায় কি 1 বাই রুট ওভার 2 পাই। এটা আমরা একটু দেখাই দেবো তোমাদেরকে। তোমরা কি আমার ইয়ে দেখতে পাচ্ছ, ওই হোয়াইট বোর্ড? না স্যার, হোয়াইট বোর্ড এখনো দেখতে পাচ্ছি না স্যার। এবার দেখতে পাচ্ছ আশা করছি। জি স্যার। আচ্ছা, আমাদের ফাংশনটা ছিল হচ্ছে f অফ x সমান সমান 1 বাই রুট ওভার 2 পাই সিগমা ইন্টু e টু দি পাওয়ার মাইনাস হাফ, এটা হচ্ছে x মাইনাস মিউ তার নিচে সিগমা হোল স্কয়ার। অর্থাৎ ওখানে ছিল 1 বাই 2 সিগমা হোল স্কয়ার x মাইনাস মিউ স্কয়ার, আমরা আলাদা করে লিখে দিলাম এটুকু। বোঝা গেছে? তো আমরা যদি এখানে যদি এটাকে যদি আমরা যদি একটা ট্রান্সফর্ম ধরে নিই x মাইনাস মিউ বাই সিগমা সমান সমান যদি আমরা z ধরে নিই, তাহলে এখানে আমাদের x সমান সমান কি হচ্ছে বলো তো, মিউ প্লাস কত হচ্ছে, জেড সিগমা। মিউ প্লাস সিগমা z হচ্ছে না? জি স্যার। তাহলে আমাদের dx এর মান কত আসছে, সিগমা dz। তার মানে আমরা যদি x থেকে যদি আমরা z এ যাই, তাহলে আমাদের যে জ্যাকোবিয়ানটা লাগবে, তোমরা জ্যাকোবিয়ান পড়ছো না? জি স্যার। dx বাই dz, নতুন যে ভেরিয়েবল সেটা নিচে আসবে, এটার মান কত হবে তখন, সিগমা হলো। জি স্যার। তাহলে আমাদের এই এই জায়গায় যে নতুন ভেরিয়েবল হলো f অফ z, f অফ z এর মানটা তখন কত হবে, এই সিগমা আমাদের কেটে যাবে, তাহলে এখানে থাকবে শুধু 1 বাই রুট ওভার 2 পাই, আর এখানে থাকবে শুধু e টু দি পাওয়ার মাইনাস কত হাফ z স্কয়ার। মাইনাস মিউ এর মান বাই সিগমা সমান z বসা দিলাম, ঠিক আছে? তোমরা কি এটুকু বুঝতে পারলে না বুঝতে পারোনি? জি স্যার, বোঝা গেছে। তাহলে এই যে নতুন যে আমরা জেড এর ডিস্ট্রিবিউশন x থেকে z এ গেলাম, আগের থেকে এটা একটু চেঞ্জ হলো, এইটাকে আমরা বলছি হচ্ছে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন। স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন এর হচ্ছে তখন মিনটা হবে আমাদের, মিনটা হবে 0 আর ভেরিয়েন্সটা হবে 1, এবং এর রেঞ্জ হবে মাইনাস ইনফিনিটি থেকে যেটার মান প্লাস ইনফিনিটি পর্যন্ত। এটার সুবিধা হচ্ছে এটা এই ধরনের ট্রান্সফরমেশন আমরা আমাদের ভবিষ্যতে আমরা করব। এই ধরনের একটা ডেটা সেট আছে, এই যে x মাইনাস মিউ বাই সিগমা z আছে, একটা ডেটা সেট থাকবে। সেই ডেটা সেটে যদি আমরা ওর থেকে তার মিন বিয়োগ করে সিগমা দিয়ে স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়ে ভাগ করি, তাহলে স্ট্যান্ডার্ডাইজ করা হয়, সেটার মান সবসময় 0 থেকে 1 এর মধ্যে থাকে। এইটা নরমালাইজ করার পদ্ধতি। যে কোনো ডাটাকে যদি আমরা নরমালাইজ করতে চাই, তাহলে তার কি করব, মনে করো আমাদের হাতে 100 ডেটা আছে, সেটা নরমাল কিনা আমরা জানি না, তখন আমরা ট্রান্সফরমেশন করে নেব। সেটা কিভাবে ট্রান্সফরমেশন করব, প্রত্যেকটা অবজারভেশন থেকে তার মিন বিয়োগ করব আর স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়ে ভাগ করব, করলে
এই যে নতুন যে ডেটাটা পেলাম তখন সেটা নর্মাল ফলো করবে, এটাকে স্ট্যান্ডার্ডাইজ করা বলে। তো দেখো এটা হলো স্ট্যান্ডার্ড, এটা হলো যদি এ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল z ইজ সেট টু হ্যাভ এ স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েট, তার ফাংশনটা হবে এরকম। যদি ফাংশন এরকম হয় তাহলে এটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এর মাঝখানটা তখন কত হয়ে যাবে? 0। আগের মাঝখানটা কত ছিল আমাদের? মিন ছিল কি নরমাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিন ছিল কি ছিল আমাদের এখানে? মিউ ভেরিয়েন্স সিগমা স্কয়ার। আর এখন কি হলো? ট্রান্সফরমেশন করার ফলে আমাদের নতুন যে হলো তার মিন 0 ভেরিয়েন্স 1 হলো, তার ফর্মটাও নরমালের মতোই। এটা নতুন যে আগেরটা যেমন ছিল তার মতো শেপটাও নরমালি থাকবে। রেঞ্জের মানে কিন্তু তার মিনটা হয়ে যাবে কত? 0, ভেরিয়েন্স হয়ে যাবে 1। ওকে, আচ্ছা এখন দেখো শো দ্যাট দ্য এরিয়া আন্ডার নরমাল কার্ভ ইজ 1, তার মানে টোটাল প্রবাবিলিটির মানটা হবে 1। এক কথা যদি এটা যে ডিস্ট্রিবিউশন এই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত করলে তার মানটা হবে আমাদের 1। এটা একটু আমরা দেখার চেষ্টা করি। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি টোটাল ডেনসিটিটা নিলাম আমরা। এখন এখান থেকে আমরা যদি ধরে নিই এটা আমরা বাইরে চলে আসলো, এটার সাথে কোনো x নাই, এটা হচ্ছে এখানে 0 মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি ছিল, এখান থেকে দেখো আমরা 2 ইনটু 0 থেকে ইনফিনিটি করে নিয়েছি। এটা কি করা যাবে? হুম, এখানে ছিল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এটা যেটা করেছে সেটা হচ্ছে 2 গুণ করে নিচ্ছে, এখানে 0 থেকে ইনফিনিটি করে নিচ্ছে, আর এইটা আপনার নিচে চলে আসছে একই। এটা কি করা যাবে? স্যার দুইটাকে ভেঙলে স্যার ওই যোগ হয়ে যাবে, মেবি দুইটা টার্ম একসাথে যোগ হবে। এটা অ্যাকচুয়ালি দেখো এটা হচ্ছে সিমেট্রিক ডিস্ট্রিবিউশন। তোমরা সিমেট্রিক ফাংশন পড়ছো না? সিমেট্রিক ফাংশন পড়েছো তোমরা? কোন ফাংশনকে সিমেট্রিক ফাংশন বলা হবে? ফাংশনটা স্যার সিমেট্রিক মানে তো প্রতিসম, মানে প্রতিসম। যদি f অফ x সমান সমান যদি f অফ মাইনাস x হয় তবে সেই ফাংশনটাকে আমরা কি বলি? সিমেট্রিক। সিমেট্রিক। মনে নেই তোমাদের এটা? স্যার মনে পড়লো। আচ্ছা দেখো না মনে থাকলেও সমস্যা নাই, এটা একটা সিমেট্রিক ফাংশন। কেন? f অফ x সমান মাইনাস x। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা মাইনাস ইনফিনিটি থেকে এই মিউ পর্যন্ত যে অবস্থা, এই মিউ থেকে ইনফিনিটি পর্যন্ত এটুকান থেকে এটুকু হাফ, কারণ এটা মিডিয়ানটা মাঝখানে, তাই না? দেখো এটাকে যদি সমান দুই ভাগে ভাগ করি, এটুকু হাফ যে মান হবে এই হাফটুকু সেম মান হবে। অর্থাৎ যদি আমি এখান থেকে এই পর্যন্ত ইন্টিগ্রেশন করি তাও এর মানটা হাফ হবে, এখান থেকে এটুকু করলে তাহলে এটুকুর মানও হাফ হবে। তাহলে আমি যে কোনো এক ভাগ নিয়ে 2 ইনটু যে কোনো এক ভাগ আমি ইন্টিগ্রেশন করতে পারি না? এই কনসেপ্টটা এখানে ইউজ করা হয়েছে। যেহেতু মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, তার মানে আমরা যদি 2 ইনটু 0 থেকে ইনফিনিটি করি তার মানে এই জিনিসটা একই থাকবে। আচ্ছা এখন 2 এর নিচে এটা 2 বাই থাকবে। এখন এখানে x মাইনাস মিউ বাই সিগমা সমান z ধরলাম, সিগমা সমান z ধরি, তাহলে এখান থেকে x সমান সমান মিউ প্লাস সিগমা z হবে আগের মতোই। তাহলে এখানে e টু দি পাওয়ার মাইনাস z স্কয়ার বাই 2 হবে, আর ওই সিগমা সিগমা কেটে যাবে। তোমাদেরকে এটা দেখে দিতে হবে না, না দেখালেও হবে। এখানে x মাইনাস মিউ বাই সিগমা সমান সমান এই যে এটা সমান সমান z ধরছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? এখান থেকে তোমরা তো খালি চাই ভালোই হয়। সেকেন্ড 2 কেমনে আসছে স্যার? এটা সেকেন্ড লাইনে স্যার সেটা বুঝতেছি না। এই যে এখানে যে জিনিসটা আমরা লিখে রাখছি দেখ, খেয়াল করে দেখো, যদি x মাইনাস মিউ তার নিচে যদি সিগমা সমান সমান যদি আমরা z ধরি, আগেরটা তো একই করলাম, তাহলে x সমান সমান আমরা কি লিখতে পারি? মিউ প্লাস সিগমা z লিখতে পারি না? জি স্যার। তাহলে dx সমান সমান আমরা কি লিখতে পারবো? সিগমা dz, তাই তো? তাহলে আমাদের ওখানে ছিল কত? জায়গায় সিগমা dx বসালেই তো নিচে কেটে 2 যাবে নিচে সিগমা। √2 পাই ছিল, এখানে সিগমা ছিল, তাই না? আর রেঞ্জ যদি x এর মান যদি মাইনাস ইনফিনিটি বসাও, x সমান সমান যদি মাইনাস ইনফিনিটি বসাও, z সমান সমান মাইনাস ইনফিনিটি, যেহেতু ডেফিনিট ইন্টিগ্রাল। আর x এর মান যদি প্লাস ইনফিনিটি বসাও,
জেড এর মানও প্লাস ইনফিনিটি হবে, রেঞ্জের কোনো পরিবর্তন হবে না, আগেরটা আমরা তোমাদের বলে আসছি। তাহলে এখান থেকে কত হবে, 0 থেকে ইনফিনিটি, আর এখানে কত হবে, এখানে কত হবে, 1 বাই কত আছে, 1/√, ই টু দি মাইনাস কত হবে, তাহলে ই টু দি মাইনাস জেড স্কয়ার বাই 2 হবে। আর এখানে এটার মান পেলাম আমরা সিগমা ডিজেড। এই সিগমা আমাদের কি হয়ে যাবে, আমাদের কেটে যাবে, ঠিক আছে না? আউট হয়ে জি স্যার। এটাই হয়েছে, দেখো এই সিগমা হচ্ছে আমাদের, এই সিগমা আমাদের কেটে গেছে, এই সিগমা আমাদের কেটে গেছে, তখন এটা ট্রান্সফরমেশন ধরেছে, এখানে থাকলো এটা থাকলো, এটা জেড থাকলো। এখন দেখো এই 2 আর এই এখানে যদি আমরা কাটাকাটি করে দিই, তাহলে আর কি থাকে, ই টু দি পাওয়ার জেড স্কয়ার বাই 2, জেড স্কয়ার বাই 2 সমান যদি আমরা টি ধরি, এই আবার আর ট্রান্সফরমেশন ধরছে, জেড স্কয়ার বাই 2 সমান কত ধরছে, আমাদের টি ধরছে, তাহলে জেড সমান কত হবে, এবার আবার দেখো এখানে ধরছে কিভাবে, জেড স্কয়ার বাই 2 সমান যদি আমরা টি ধরি, তাহলে আমাদের জেড সমান কত হবে, dt/2 √2t। জি স্যার। তাহলে ডিজেড সমান কত হবে, এখানে √2 কে ডেরিভেটিভ করলে কত হয়, 1/√2 × 2 1/√2t, তাই তো, জি স্যার। ইনটু ডিটি। তাহলে এখন আমরা যদি এটাকে ভাঙাই দিই, দেখো কি হয়, এটাকে মান যদি আমরা বসাই দিই, তাহলে উপরে আছে 2, তাই তো, উপরে 2 আছে আর নিচে একটা দেখো √2 পেয়ে গেছি, আবার খেয়াল করো, দেখছো এটা, এখানে 2 একটা আছে, আর এখানে আমাদের কি আছে √2, আর নিচে আরেকটা √2 পেয়ে গেছি, খেয়াল করো। জি স্যার, দুইটা কাটাকাটি হয়ে যাবে। তাহলে এই কেটে কেটে এটা থেকে যাবে, তাহলে থাকবে কত, 1/√2 কত থাকবে, 1/√2 পাই থাকবে না, জি স্যার, জি স্যার। 0 থেকে ইনফিনিটি, এখানে কি থাকবে, ইটের মাইনাস টি, মানে আর এই ডিজেড এর মান কত বের হয়েছে, 1/√2, তো √2 নিয়ে নিয়েছে, টি এর উপরে রুট থাকবে, তাই না, হুম টি এর উপরে তাহলে কত হচ্ছে, আমাদের -1/2 হচ্ছে, এরকম হচ্ছে না। জি স্যার। তাহলে এটাকে আমরা যদি লিখি, টি এর উপরে 1/2 - 1 লিখতে পারবো, জি স্যার, জি একই স্যার, কথা। একই কথা হবে তো। তাহলে এইটা কোন ফাংশনের ভিতর পড়ছে, দেখো তো, এটা 0 থেকে ইনফিনিটি মাইনাস টি, টি এর উপর 1/2 - 1, এটা গামা ফাংশন পড়ো নাই, গামা বিট পড়েছিলাম স্যার, ভুল। গামা এম সমান কি জানি, গামা এন সমান 0 টু 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার -x, x টু দি পাওয়ার n - 1, মনে নাই এটা, জি স্যার, এটা আমার 1 এখানে n এটুকু হচ্ছে n - 1 ই টু দি পাওয়ার x, x টু দি পাওয়ার n - 1, তাহলে এটা গামা n, তার মানে এটা গামা কত লিখতে পারবো আমরা, এটা হচ্ছে গামা হাফ। তাহলে আমাদের আগে ছিল 1/√π, আর এখানে পেলাম গামা হাফ। গামা হাফের মান কত জানা আছে, গামা হাফের মান কত, তোমরা কি গামা পড়ে আসছো, √π, গামা হাফের মান কত, √π স্যার। √π, এটা কি পড়ে আসো নাই, স্যার এটাই আমাদের লাস্ট ক্লাস ছিল ক্যালকুলাসে, মানে করোনার আগে। লাস্ট ক্লাস, তাহলে ক্যালকুলাস কে নিয়েছে, রাজেন্দ্র নিয়েছে না হারুন ভাই নিয়েছে, ম্যাম নিয়েছে, প্রভা ম্যাম নিয়েছে। তো নিয়েছে, তো গামা ফাংশন পড়াই নাই ও, জি স্যার পড়াইছিল, কিন্তু পরে আর পড়া হয় না এভাবে। যাই হোক, তাহলে কি বোঝা গেল, তাহলে টোটাল প্রপার্টির মান কত হলো, 1 হলো, জি স্যার। এটাই যে টোটাল প্রপার্টির মান 1 হয়েছে।
আচ্ছা, এখন যদি এটা নরমাল ডিস্ট্রিবিউশন হয় তাহলে তার দেখাতে হবে মিন, মিডিয়ান, মোড সমান সমান হচ্ছে একই জিনিস হবে, মিউ আর ভেরিয়েন্স সিগমা স্কয়ার হবে। অর্থাৎ নরমাল ডিস্ট্রিবিউশনের এই যে কার্ভটা দেখছো না, তার মিনও এই জায়গাতে, কারণ মিন তো সেন্ট্রালে হয়। মিডিয়ান মানে এটাকে দুই ভাগে ভাগ করছে, মিডিয়ানও মিন হবে, মুডও হবে এই জায়গায়, মানে সর্বোচ্চ যে ভ্যালুটা, তার মানে মিন, মিডিয়ান, মুড একই হবে। আর ভেরিয়েন্স সিগমা স্কয়ার এটা আমাদের দেখাতে হবে। মিন দেখানো খুব সহজ। মিন মানে ই অফ এক্স মানে এক্স ইন্টু এফ অফ এক্স, এক্স ইন্টু এফ অফ এক্স এর মান বসালাম। এখন এক্স মাইনাস মিউ বাই সিগমা সমান যদি জেড বসাই দিই, তাহলে ডিএক্স সমান সিগমা ডিজেড হয়। তাহলে এবার ইএক্স এর মান এখানে যদি আমরা বসাই, তাহলে এখানে আমরা হচ্ছে লিখতে পারি যে এক্স এর মানটা আমরা এখান থেকে মিউ প্লাস সিগমা জেড হলো, এটা হলো এই সিগমা কেটে গেল। তাহলে এখানে মিউ ইন্টু এইটা যোগ সিগমা ইন্টু জেড ইন্টু এইটা, এই দুটো আকারে আমরা এখন লিখতে পারি। পারে কি এটা? জি স্যার। জি স্যার। তাহলে মিউ ইন্টু এইটা টার্মটা দেখো যোগ ছিল, মিউর সাথে এটা গুণ ছিল, তার মানে এইটা যে পুরোটা টার্ম ছিল এটার মানটা 1 হয়, কারণ টোটাল প্রবাবিলিটি 1 হয়, কারণ এর সাথে তার অন্য কোন টার্ম নাই, একদম পুরোটাই আমার আগের মতো ছিল। এজন্য এটা হচ্ছে আমাদের নরমাল, এটা মিউ ইন্টু 1 মানে এটা মিউ হবে, আর সিগমা ইন্টু জেড টার্ম আছে যার কারণে এটার 1 হয়নি। এখন এখানে যেহেতু জেড টার্মটা আছে, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি মাইনাস ইনফিনিটি থেকে 0 প্লাস 0 থেকে ইনফিনিটি জেড, এটা লিখতে পারবো। মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি টার্মটাকে আমরা মাইনাস ইনফিনিটি টু 0 আর 0 থেকে ইনফিনিটি এভাবে আমরা লিখতে পারবো, পারবো না? জি স্যার। তাহলে এখানে মিউ জি স্যার। সিগমা থাকলো। এবার এখানে দেখো এই মাইনাস ইনফিনিটি যখন উপরে গেল, ঠিক আছে, আর যখন এটা যখন মানে ইয়ে হলো ইন্টারচেঞ্জ হলো, তখন তার জন্য সামনে একটা মাইনাস আসবে, ঠিক আছে। এই মাইনাস ইনফিনিটি থেকে 0, 0 থেকে ইনফিনিটি একই কথা তো, মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত ইন্টিগ্রেশন করা আর 0 থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেশন করা একই কথা না? এই যে নরমালটা কার্ভটা আছে, আঁকানো হলো না, আচ্ছা আঁকা যায় হলো। এই নরমাল যে কার্ভটা আছে আমাদের এখান থেকে, যদি আমরা মাইনাস ইনফিনিটি, এটা মাঝখানে যদি 0 আর এটা প্লাস ইনফিনিটি হয়, তাহলে এই যে মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত ইন্টিগ্রেশন যদি করে এটা, আমরা যদি বলে 0 থেকে ইনফিনিটি করে, তাহলে এই সিমেট্রিক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কোনো সমস্যা হবে? না স্যার। না স্যার। মাইনাস ইনফিনিটি থেকে 0, 0 থেকে ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি পর্যন্ত একই কথা, তাই না? জি স্যার। স্যার। যদি তাই হয়, তাহলে আমরা যদি একই কথা হয়, তাহলে এটা চেঞ্জ করে নিচ্ছি এখন এই মাইনাস ইনফিনিটি, আর যদি থাকে তাহলে আমরা সামনে একটা মাইনাস দিলে এই মাইনাস ইনফিনিটিটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। প্লাস। হ্যাঁ, তাহলে এখানে একটা জি মাইনাস স্যার। চলে আসলো, এখানে 0 থেকে মাইনাস ইনফিনিটি ছিল, মাইনাস ইনফিনিটি আর এটা আছে আমাদের কি হয়ে যাবে, এখানে মাইনাস চলে আসবে। এই প্রপার্টি তোমরা জানো তো? জি স্যার, মোটামুটি জানি। জানো কি জানো জি স্যার। দেখতেছি, এটা রেঞ্জ থাকলে সামনে একটা মাইনাস চলে আসে, তাহলে এটা কাটাকাটি করলে এটা মিন হয়ে যায়, মিউ হয়ে যায়। আচ্ছা, আর মিডিয়ানটা বের করা খুবই সহজ। মিডিয়ান বলতে বোঝাচ্ছে যে এখান থেকে যদি আমি মিডিয়ানটা কোথায় থাকবে, সাধারণত মিডিয়ানটা থাকবে হচ্ছে আমাদের এই মাঝখানে নরমাল ডিস্ট্রিবিউশন। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে যদি এম পর্যন্ত যদি আমি এখানে মিডিয়ানটাকে বলি এম পর্যন্ত যদি ইন্টিগ্রেশন করি, তার মানটা কত আসবে? মাইনাস ইনফিনিটি থেকে এম পর্যন্ত ইন্টিগ্রেশন করে তার মানটা কত আসবে? হাফ হাফ হবে। আচ্ছা, ভালো। তাহলে আমরা জানি যে ওই পর্যন্ত করলে হাফ হবে, তাহলে সেটাই করেছে যে এই পর্যন্ত ইন্টিগ্রেশন করে হাফ করেছে। এখন আমরা যদি এক্স মাইনাস মিউ বাই সিগমা সমান যদি আমরা জেড ধরি, তাহলে আমাদের এটা পর্যায়ে এইরকম পর্যায়ে আছে, সিগমাটা কেটে যায়, আর এই যে আপার লিমিটটা আগে প্লাস ইনফিনিটি ছিল, এখন ইনফিনিটি জায়গায় এখানে জেড এর মান এম এর মান বসাইলে এম মাইনাস মিউ বাই সিগমা, এটা এই টার্মটুকু বুঝতে পেরেছো? জি স্যার। যদি আমাদের জেড সমান ছিল হচ্ছে এক্স মাইনাস মিউ বাই সিগমা, তাহলে আমাদের জেড এর মান যখন মাইনাস ইনফিনিটি এক্স এর মান, তখন জেড এর মানও মাইনাস ইনফিনিটি, কিন্তু এক্স এর মান যখন এম, তখন জেড এর মান কত হবে? জেড এর মানে
m minus mu divided by sigma. m minus mu divided by sigma, আর ওই যদি ডিজেড করি তাহলে সিগমা কেটে যায়, আমাদের টার্মটা হচ্ছে এই যে এরকম ফরম্যাট আছে, তাই না? আচ্ছা, এটা আমাদের স্ট্যান্ডার্ড নরমাল ফরম্যাটের সাথে যদি আমরা এখন কম্পেয়ার করি, স্ট্যান্ডার্ড নরমাল ফরম্যাটটা কি ছিল? স্ট্যান্ডার্ড নরমাল ফরম্যাটটা খেয়াল করো, স্ট্যান্ডার্ড নরমাল ফরম্যাটটা ছিল হচ্ছে এইটা, যে এখানে মাইনাস ইনফিনিটি থেকে যদি 0 পর্যন্ত যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে তার মানটা কত পাবো? হাফ পাবো, তাই পাবো না? আগে এখানে ছিল নরমালের ক্ষেত্রে মিউ আর স্ট্যান্ডার্ড নরমালে কি ছিল? 0। তো আমাদের এই ফর্মটা চলে আসে স্ট্যান্ডার্ড নরমাল ফরম্যাটে, আমাদের এই ফর্মটা চলে আসছে স্ট্যান্ডার্ড নরমাল ফরম্যাটে। তো আমরা যদি ওর সাথে কম্পেয়ার করি যে মাইনাস নরমাল ডিস্ট্রিবিউশনে মাইনাস ইনফিনিটি 0 পর্যন্ত যদি আমরা ইন্টিগ্রেশন করি, এই একই জিনিস আসবে, এটার মানও হাফ হবে, শুধু রেঞ্জটা উপর আগেরটা পেয়েছি আমরা m মাইনাস মিউ, আর এখন হচ্ছে m মাইনাস ইনফিনিটি থেকে 0। এখন এই দুটো ইকুয়েশন যদি ইকুয়েটিং করি, হাফ হাফ সব যদি সমান করি, তাহলে আমরা লিখতে পারি m মাইনাস মিউ বাই সিগমা সমান সমান 0 লিখতে পারি। এখন তাহলে m সমান সমান আমরা কি লিখতে পারবো? সিগমা করসপন্ডিং করলে m সমান সমান আমরা লিখতে পারবো মিউ, তার মানে মিউটা হচ্ছে তার মিন বা মিডিয়ান। তাহলে মিডিয়ান আর মিউটা হচ্ছে সমান হলো। আচ্ছা, থার্ড নাম্বারটা হচ্ছে মোড। কোন ফাংশনের মোড বের করার নিয়মটা হচ্ছে কি, আমরা গুরুমান লঘুমান করছি, তাই না? তাকে কিভাবে গুরুমান বের করা যায়? ম্যাক্সিমা মিনিমা। ম্যাক্সিমাম মিনিমাম বের করার নিয়ম হচ্ছে প্রথমবার অন্তরীকরণ প্রথমে ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে, তার মান 0 বসাবো, তারপর সেকেন্ড ডেরিভেটিভ করতে তার মানটা ওই x এর মানের জন্য নেগেটিভ হবে। জাস্ট এখানে ফার্স্ট ডেরিভেটিভ করে দিয়েছে, করে দিয়ে এখানে দেখাইছে x এর মান মিউ হয়েছে। এখন যখন সেকেন্ড ডেরিভেটিভ করেছে x এর মান মিউ বসাই দিলে এটার মান নেগেটিভ চলে আসছে, তার মানে x সমান মিউ হচ্ছে তার মোড। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি যে মিন মিডিয়ান মোড সমান, মিন মিডিয়ান মোড নরমাল ডিস্ট্রিবিউশনের সমান। আচ্ছা, ভেরিয়েন্স বের করার নিয়ম হচ্ছে ভেরিয়েন্স অফ x সমান আমরা সেকেন্ড র মোমেন্ট বের করে করতে পারতাম e অফ x স্কয়ার, আবার এভাবেও করতে পারতাম সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট x মাইনাস মিউ হোল স্কয়ার ইনটু f অফ x dx। তাহলে x মাইনাস মিউ বাই সিগমার মান যদি z বসাই দিয়ে এখান থেকে আমরা গামা ফাংশন ডিরাইভ করে এখানে ভেরিয়েন্সটা সিগমা স্কয়ার দেখা দিতে পারবো। এটা হচ্ছে আমাদের মিন মিডিয়ান মোড ভেরিয়েন্স। আমরা এখান থেকে এর হচ্ছে তোমার হচ্ছে মোমেন্টস গুলো আমরা দেখতে পারি, মোমেন্টস ক্যালকুলেট করে সেখান থেকে আমরা হচ্ছে স্কুনেস কার্ডোসিস দেখবো। তো বলছে যে x ইজ এ নরমাল ভেরিয়েট হয় উইথ মিন ভেরিয়েন্স সিগমা স্কয়ার, তাহলে বলছে যে মিউ, এই কি করছো সবাই? সাউন্ড তিতি মিউট কর। হ্যাঁ, এই স্মৃতি খাতুন তুমি একটু মিউটে যাও। আমরা মোমেন্ট বের করতে পারবো। এখন এখানে প্রমাণ করতে বলছে যে নরমাল ডিস্ট্রিবিউশনের অড অর্ডার মোমেন্ট গুলো 0 হবে, ইভেন অর্ডার মোমেন্ট গুলো এরকম হবে, যার স্কুনেসের মান 0 কার্ডোসিসের মান 3 হবে। আমরা এটা এতক্ষণ দেখে আসছিলাম, এ পর্যন্ত সেন্ট্রাল অ্যানালিসিস যখন দেখে এসে যখন বিটা 1 বিটা 2 ক্যালকুলেট করতে বলে 0 থাকলে সেটাকে বলা হয় স্কুনেস 0, মানে কোন দিক বাঁকানো নাই, নরমাল, আর বিটা 2 এর মান 3 হয়। এটা এখন আমরা এখান থেকে দেখবো নরমাল ডিস্ট্রিবিউশন আসলে তাই হয় কিনা। তো আসলে দেখো এ 2r প্লাস 1 সমান 0 বলছে কেন? আর এর মান যদি 1 বসাও বা 0 বসাও তাহলে ফার্স্ট র পাবা, সেকেন্ড 2 বসালে সেকেন্ড, থার্ড বসালে এভাবে 0 পাবো। ইভেন অর্ডার গুলো যাই বসাও কিনা এটা ইভেন হবে, অড হবে। এই জন্য এটা বলছে অড অর্ডার গুলো 0 হবে আর ইভেন অর্ডার গুলোর মান এরকম আসবে। আমরা অড অর্ডার মোমেন্টের সূত্র কি জানি? মিউ 2r প্লাস 1 সমান আমরা লিখতে হবে এক্সপেক্টেড ভ্যালু অফ x মাইনাস মিউ 2r প্লাস 1, কারণ এটা সেন্ট্রাল মোমেন্ট, এটা তো র মোমেন্ট না, সেন্ট্রাল মোমেন্ট। সেন্ট্রাল মোমেন্ট হলে র মোমেন্ট হলে শুধু e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 2r প্লাস 1 হবে, যেহেতু সেন্ট্রাল মোমেন্ট তার মানে এর সাথে একটা মিন বিয়োগ থাকবে। তাহলে এটার অর্থ হচ্ছে কোনো কিছু এক্সপেকটেশন মানে সেটা ইনটু তার করেসপন্ডিং পিডিএফ। এবার যদি আমরা এখানে x মাইনাস মিউ বাই সিগমা সমান ট্রান্সফরমেশন করে নিই, dx সমান সিগমা dz হলো।
তাহলে এখন আমরা মিউ 2r প্লাস 1 সমান আমরা কি লিখতে পারবো, এই 1 বাই সিগমা 2 পাই, এখানে x মাইনাস মিউ এর মানটা আমরা জানি হচ্ছে সিগমা z এর উপর 2r প্লাস 1, এটা মান বসালাম। এইবার এখানে সিগমা 2 আলাদা করে নিয়ে আসলাম, এখানে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, এখানে z এর মানটুকু আলাদা হলো, এটি তো এটা থাকলো। এখন দেখো মিউ 2r প্লাস 1 সিগমা 2r প্লাস 1, এখানে নিচে 2 পাই থাকলো, মাইনাস এটাকে আমরা এটাকে কিভাবে লিখতে পারবো, মাইনাস ইনফিনিটি থেকে 0, 0 থেকে ইনফিনিটি। ওই আগের মতো আমরা বলে দিতে পারবো যে এই দুটো হচ্ছে সমান, তার মানে এর মানটা 0। তার মানে আর এর মান তুমি যদি 0, 1, 2 যাই বসাও কিনা, তাহলে তার অড অর্ডার মোমেন্টগুলো সবগুলা 0 হচ্ছে। এখান থেকে এটা আমরা প্রমাণ করলাম। আচ্ছা, এখন ইভেন অর্ডার মোমেন্টগুলো কি হবে দেখা যাক। মিউ 2r, আর এর মান যদি তুমি 1 বসাও তাহলে মিউ 2 পাবো, মানে সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট। তারপর 2 বসালে ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট পাবো। যে থার্ড গুলো সব 0 হয়ে গেছে, আমাদের 4টা বিন্দু লাগে তো, তাহলে এখানে দুইটা দেখা যাক কি হয়। তাহলে এটা x মাইনাস মিউ 2r এটা থাকলো। এখন আমরা ট্রান্সফরমেশনটা ধরে নিলে আমাদের এই পর্যায়ে থাকলো। এখন এইখান থেকে আমাদের এখান থেকে দেখো এই মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি ছিল, এটাকে আমরা 2 ইনটু এটা করে নিলাম, তাহলে 0 থেকে ইনফিনিটি হলো, z টু দি পাওয়ার 2 এটা আলাদা সাবজেক্ট z হলো। এখন এটাকে আমরা যদি আবার যদি ট্রান্সফরমেশন করে নিই, t সমান সমান z স্কয়ার বাই 2, এখানে যে যে কাজ করা হয়েছে আমি এখানে লিখে দিয়েছি, করে দিয়ে ফাইনালি এই যে এই ফর্মটা আসবে। এই ফর্মটা আসার অর্থ হচ্ছে এটা হচ্ছে আমাদের গামা r প্লাস 1 ফাংশন, কারণ এখানে r মাইনাস হাফ আছে, এখানে গামা ফাংশন হতে হলে আমাকে মাইনাস 1 বিয়োগ করতে হবে। তার মানে আমি যদি r প্লাস হাফ করি তারপরে মাইনাস 1 করি, তাহলে এই গামা r প্লাস 1 ফাংশন হয়। এটাকে সিম্পলিফিকেশন করলে আমরা এখান থেকে এই ফাংশনটা পাই। এটাকে যদি আর এর মান যদি আমি এখন আস্তে আস্তে বাড়াতে থাকি, আর নিচে তো আমাদের রুট পাই আছেই, এটা এই টার্মটা আছেই, এইটাকে আমরা যদি এখানে লসাগু করে দিই, নিচে 2 আর টার্ম কাটা কেটে যাবে, সিগমা টু দি পাওয়ার 2r ইনটু এই টার্মটা আমাদের থেকে যাবে। এখন যদি আমরা আর এর মান যদি আমরা 1 বসাই, তাহলে আমরা প্রথম দুটো টার্ম নেব, তাহলে প্রথম টার্ম একটা টার্ম নেব, তাহলে সিগমা পাবো, সিগমা স্কয়ার পাবো, আর এর মান 1 বসাইলে ইনটু 1। এখন আর এর মান যদি আমরা 2 নিই, তাহলে আমরা দুটো টার্ম নেব, দুটো টার্ম নিলে এখন আমরা পাবো 3 সিগমা টু দি পাওয়ার 4। এখন এখান থেকে সহজে আমরা বিটা 1 আর বিটা 2 ক্যালকুলেট করতে পারবো। মিউ 3 স্কয়ার, কারণ মিউ 3 এর মান 0 আর মিউ 2 এর মানটা আমরা এখান থেকে 3 পেলাম। এখান থেকে বুঝলাম যে বিটা 1 আর বিটা 2 এর মান 0 আর 3। খুব সহজ সহজ ক্যালকুলেশন আছে, এগুলো তোমরা দেখবা। এটা স্যার অনেক সোজা আছে। সোজা আছে তাই না? জি স্যার, মানে আমার ইন্টিগ্রেশন পার্টটা স্যার ভালোভাবে বুঝতে পারলে আস্তে সমস্যা হবে না তখন। হ্যাঁ, আশা করছি সেরকমই আর কি। তো এইখানে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে কিছু অঙ্ক আছে, অঙ্কগুলো তোমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, তোমাদের কাজ হচ্ছে, হোমওয়ার্ক হচ্ছে, তোমরা যেটা করবা সেটা হচ্ছে আমি এইভাবে করে আসছি, তোমরা এর মোমেন্ট জেনারেটিং ফাংশন বের করবা, নর্মাল ডিস্ট্রিবিউশনের এমএক্সটি বের করতে পারবা তোমরা? বইয়ে করে দেওয়া আছে হয়তো। এম অফ এক্স টি মানে কি, এক্সপেক্টেড ভ্যালু কত হবে, ই টু দি পাওয়ার কত হবে, টিএক্স হবে। তাহলে এটা কি হয়, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার টিএক্স ইনটু কত হবে, 1 বাই রুট ওভার 2 পাই সিগমা ই টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স মাইনাস মিউ, তার নিচে কত সিগমা হোল স্কয়ার। এবার তোমরা এবার এক্স মাইনাস মিউ বাই সিগমা সমান সমান তোমরা এখানে জেড ধরো, ধরে এটা সিম্পলিফিকেশন করে এম অফ এক্স টি বের করবা। তোমাদের কাজ এটা বই করা আছে, তোমরা দেখতে পারো, সার্চ নিতে পারো। এম অফ এক্স টি বের করলা, করার পরে একে যদি ফার্স্ট ডেরিভেটিভ করে টি এর মান 0 বসাও, তাহলে কি পাবা, মিন পাবা। মনে আছে তোমাদের আগের ডিস্ট্রিবিউশন গুলো করাইছে? সেকেন্ড ডেরিভেটিভ করে যদি মিন তারপর ভেরিয়েন্স হবে না, ওটা সেকেন্ড র মোমেন্ট হবে, তারপরে ভেরিয়েন্সের সূত্র বসাইতে করতে হবে, এটা মিউ 2 ড্যাশ মাইনাস মিউ 1 ড্যাশ হোল স্কয়ার। হ্যাঁ, জি স্যার, জি স্যার। আর যদি তোমাদের কাপ্পা এক্স মানে এটা বের করতে বলে, তাহলে এটা হচ্ছে লন অফ কি হবে, এম অফ এক্স টি। ঠিক আছে, তো তোমাদের কাজ হচ্ছে নেক্সট দিনে তোমরা হচ্ছে মোমেন্ট জেনারেটিং ফাংশন বের করে আসবা, সেখান থেকে তার মিন ভেরিয়েন্স বের করবা, আর কিউমুলেটিভ জেনারেটিং ফাংশন বের করে আসবা, সেখান থেকে তুমি বিটা 1 আর বিটা 2 বের করবা, বিটা 1 আর বিটা 2। টি বাই 1 ফ্যাক্টোরিয়াল কোফিশিয়েন্ট আমরা নর্মাল পজিশনে দেখলাম, টি বাই 1 ফ্যাক্টোরিয়াল কোফিশিয়েন্ট হবে আমার মিন,
টি স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল কোএফিশিয়েন্ট এখানে সহজে পেয়ে যাবে এই নরমাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। আচ্ছা, আর 3 নম্বর কাজ হচ্ছে এই হচ্ছে তোমার আমরা একটু অঙ্ক দেখব। অঙ্ক দেখতে চাচ্ছি, এই ক্ষেত্রে তোমরা অঙ্কটা দেখে আসবা। বলছে যদি x be a standard normal random variable, find the probability x will less than 1.5 greater than 2.4 between 1.5 থেকে 2.14 less than এত, এই প্রবাবিলিটি গুলো ক্যালকুলেট করতে হবে। যদি x একটা ভ্যালু হয়, বলছে x মনে করো যে মানুষের এজ আছে যেটা নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করছে, ঠিক আছে? তাহলে কোন মানুষের এজ 1.5 এর ভিতর থাকবে তার প্রবাবিলিটি ক্যালকুলেট করো, 2.5 এর চেয়ে বড় হবে এর প্রবাবিলিটি বের করো। এই জিনিসগুলো আমাদের বের করতে হবে। খুব সুন্দর করে এটা খেয়াল করো। প্রথম কথা হচ্ছে x is less than 1.5, তার মানে z এর মান হচ্ছে less than 1.5। তাহলে আমরা z এর মান 1.5 এর চেয়ে কম হয় এটা আমরা টেবিল থেকে ক্যালকুলেট করব সরাসরি। টেবিলটা তোমাদের লাস্টে দেওয়া আছে, এই টেবিলটা পরীক্ষাতে নিয়ে যেতে পারবা। এই নরমাল টেবিল থেকে আমরা মানগুলা বের করা শিখবো। z এর মান 1.5 এর চেয়ে কম হবে। এখন দেখো 1. এটা একদিকে আছে z এর মান 1.0 আর আরেকদিকে আছে 5, এই যে 5 এর মানটা কত হবে? 0.8749, 8531। খেয়াল করছো? টেবিল কি বলছো? এত বড় টেবিল কিভাবে করলেন? এই টেবিলটা বইয়ের শেষে দেওয়া আছে। এই টেবিলটা তোমরা পরীক্ষা নিয়ে যেতে পারো অ্যাপেন্ডিক্স, নরমাল টেবিলটা দেওয়া আছে। এই প্রবাবিলিটি ক্যালকুলেট করতে পারে, প্রবাবিলিটি z লেস দেন z, এটা নির্দিষ্ট বিষয় আগ পর্যন্ত প্রবাবিলিটি কত হয় এটা ক্যালকুলেট করতে বলে। এই টেবিলটা আমাদের দেওয়া আছে, এখান থেকে আমাদের নরমাল টেবিল থেকে আমাদের ক্যালকুলেট করতে হবে ওই প্রবাবিলিটিগুলো। স্যার টেবিলের উপরে স্যার যে সূত্রটা আছে ওইটা অ্যাপ্লাই করে কি স্যার এই মানগুলো আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই অ্যাপ্লাই করে এগুলো মান আসছে। তাহলে এখান থেকে স্যার 2 সেট কোশ্চেন হবে নাকি? আগে কোশ্চেন চিন্তা করো কেন? স্যার এই টেবিল নিয়ে যাব বলতে হচ্ছে ফটোকপি করে নিয়ে যেতে হ্যাঁ হ্যাঁ, পারবো? জি 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 স্যার, তাহলে স্যার একটা ভালোই। উপকার করলেন স্যার। 10 টাকা করে দিবা সবাই, এত উপকার করলাম। তাও তো 10 টাকা করে দিলে তাও তো মোটামুটি 400-500 উঠতো, এক সময় নাস্তা তো হতো। স্যার লাঞ্চ হয়ে যাবে 500 টাকা হলে। লাঞ্চ হয়ে যাবে না? ওই হলো আমাদের লাঞ্চ নাস্তা তো একই। আচ্ছা তাহলে দেখি আমরা 1.5 এর ভিতরে 1.5 থেকে এই যে 1.5 1.0 আর এই যে 5 এর কত আছে? 0.8531, নাকি এটা ভুল হলো? দেখো 1.5 হবে না স্যার? হ্যাঁ 1.5 এর 1.5 হবে, সরি সরি, জি স্যার 1.5 এর কথা। আমি দেখতে ভুল করছি। 1.5 কই? এই যে 1.50, 1.5 এর পরটা কত হবে? 0 না? 1.5 জি এই স্যার। যে 0 এর মান কত আছে? 0.9332। এটা হলো প্রবাবিলিটি। খেয়াল করো এই যে 1.5 আমরা z এর মান লেস দেন 1.5, তো 1.5 এর পরে কি আছে? 0 আছে, তারপরে তার কিছু নাই। যদি বলতো 1.52, তার মানে আমরা দেখতে হতো কোথায় 1.5 টু, এটা দেখতে হতো 1.5 আছে আর উপরে আছে আমাদের 2, তাহলে এটা দেখতে হতো। যেহেতু 1.5 এর পরে 0 আছে, তার মানে এটা। আচ্ছা যদি বলে z এর মান গ্রেটার দেন 2.4, গ্রেটার দেন 2.4 মানে কি আমরা লিখতে পারি 1 মাইনাস প্রবাবিলিটি z এর মান লেস দেন ইকুয়াল টু 2.4 লিখতে পারি। আমি z এর মান যদি 2.4 হচ্ছে বড় হয়, আমরা লাগবে লেস দেন টার্মটা, কারণ আমাদের কিউমুলেটিভ প্রবাবিলিটি পর্যন্ত এত পর্যন্ত প্রবাবিলিটি টেবিল কল করা আছে। এটা z এর মান 1.5 মানে এই নরমাল ডিস্ট্রিবিউশন 1.5 পর্যন্ত যোগ করে তার প্রবাবিলিটি কত হয় তার মানটা কিন্তু দেওয়া আছে। তোমরা যে টেবিলটা তোমাদেরকে যদি আমরা কেন কিভাবে ক্যালকুলেট করে তোমাদের যদি বলি, তোমরা খেয়াল করো, এইটা হচ্ছে আমাদের নরমাল।
মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে f অফ z সমান সমান 1/√2 পাই e টু the minus z স্কয়ার বাই ইমন মিউট কর, আর মিউট এখানে কর। স্যার বোর্ড তো দেখা যাচ্ছে না, হোয়াইট বোর্ড বোর্ড দেখা যাচ্ছে না না স্যার, কেন? না স্যার শেয়ার মনে হয় অফ হয়ে গেছে। এবার দেখা যাচ্ছে মানে না? জি স্যার। হ্যাঁ জি স্যার। তাহলে জি স্যার আমাদের প্রবাবিলিটি z যেভাবে ক্যালকুলেট করে, মনে করে প্রবাবিলিটি অফ z লেস দেন 1.5, এটা মান আছে, তাই তো? তার মানে 1.5 পর্যন্ত এই প্রবাবিলিটি ক্যালকুলেট করে এটা তো z এর মান, এটা f অফ z মানে কি, এটা হচ্ছে z এর ফাংশন, তাই না? এটা হচ্ছে আমাদের z এর ফাংশন পুরোটা। 1.5 পর্যন্ত যোগ করলে টোটাল প্রবাবিলিটি কত হয়, এই টেবিলে সেই মানটাই দেওয়া আছে। তার মানে আমাদের 1.5টা কোথায় হতো, ধরো সাপোজ এখানে হতো 0 পজিটিভ, এই ঘরে এখানে না, এটা তো এদিকে পজিটিভ, এদিকে কত হতো, এটা মাইনাস 1.5 সাপোজ, তাই না? এটা এখানে ধরো সাপোজ এখানে কত 2, এখানে ধরো সাপোজ 3, এখানে কত 4, এখানে 4 5, এভাবে ইনফিনিটি পর্যন্ত যাবে। জেড এর মান লেস দেন 1.5 পর্যন্ত মানে কি, মানে মাইনাস ইনফিনিটি থেকে 1.5 পর্যন্ত ইন্টিগ্রেশন। আমার এই যে জেডটাকে কি মাইনাস ইনফিনিটি থেকে 1.5 পর্যন্ত ইন্টিগ্রেশন না? জি স্যার। তার মানে এই পর্যন্ত আমার ইন্টিগ্রেশন করলে যে মানটা হবে, সেই মানটা নরমাল টেবিলে দেওয়া আছে, সেই মানটাই দেওয়া আছে। এই এফ অফ জেড কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, টোটাল প্রবাবিলিটি এই মানটা আমার হবে হচ্ছে 0.9335, যেটা আমরা তোমাদেরকে দেখালাম। কথাই ক্লিয়ার এবার না বুঝতে পারো না? জি স্যার, বোঝা যাচ্ছে। স্যার আরেকটা জিনিস স্যার, বলো। স্যার প্লাস ইনফিনিটি স্যার ধরছেন স্যার, এটা স্যার 0 থেকে 0, আর স্যার জেড এর মান স্যার হচ্ছে প্লাস প্লাস 1.5। 0 ধরবো কেন, মাইনাস ইনফিনিটি ধরছি। ও ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে যদি তোমাদের এরকম থাকে প্রবাবিলিটি অফ কত, z গ্রেটার দেন 2.4, এটা কিভাবে করা যাবে? 2.4 থেকে ইনফিনিটি পর্যন্ত 2.4 থেকে এই যে ইনফিনিটি পর্যন্ত। 2.4 ধরো সাপোজ এই জায়গাটায় 2 পয়েন্ট, এখানে ধরো 4 ধরলাম, তাই না? এই জায়গাটা, এটা তো রিয়েল লাইন, ধরো এই জায়গাটায়, তাহলে এখান থেকে আমার ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেশন হবে। স্যার অত অনেক তো হয়ে যায়, অত তো করা যাবে না তো, 1 থেকে বাদ দিয়ে দিতে হবে ওটা স্যার। সেটা পরে টেকনিকে আসতেছে। তাহলে আমাদের টেবিলের মান, তাহলে আমরা যদি জানি পুরোটার মান কত 1, জি স্যার। পুরোটার মান 1, তাই না? তাহলে আমরা যদি এরকম করি 1 থেকে, তাহলে আমার বাদ দেবো কোনটুকু, এখান থেকে এটুকু। তাহলে আমরা যদি 1 থেকে প্রবাবিলিটি অফ z লেস দেন ইকুয়াল টু 2.4 করে, তাহলে একই কথা হলো না? জি স্যার। এই মানটা আমরা সহজে টেবিল থেকে পেয়ে যাব, যে z এর মান 2.4 পর্যন্ত ক্যালকুলেট করলে টোটাল প্রবাবিলিটি কত, আমরা তো শুধু লেস দেন ইকুয়াল টু এই মানটা পাবো। এই মানটা আমরা টেবিল থেকে দেখে নেব। এই যে 2.4 এই যে 2.4.998118, তাহলে এখান থেকে যদি আমরা কই এখান থেকে আমরা 0.9918 বের করি, তাহলে এটা পেয়ে গেলাম। z এর মান 1.5 থেকে 2.4 মধ্যে কত হবে, এটা যদি করি তাহলে আমরা এই দুই ভাবে করে নেব। প্রথমটা হচ্ছে প্রবাবিলিটি z এর মান এই বড় মানটা থেকে বিয়োগ করে ছোট মানটা যদি আমরা বিয়োগ করি, তাহলে আমাদের একই মান আসবে, এটাও আমরা ক্যালকুলেট করে নেব। -3, এখানে যত যা আছে তোমরা টেবিল থেকে করে নিতে পারবা। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে,
পরে একটা অঙ্ক দেওয়া আছে যেটা মিন আর ভেরিয়েন্স সিগমা আর মিউর মান দেওয়া আছে, সেখান থেকে কিছু ক্যালকুলেট করতে বলছে। বলছে দেখো এই অঙ্কটা বোঝার চেষ্টা করো। সাপোজ দ্যাট দ্য এভারেজ টেম্পারেচার ইন জুলাই ইন এ সার্টেন রিজিয়ন ইজ এ নরমাল ডিস্ট্রিবিউশন উইথ ভেরিয়েবল উইথ মিন মিউ আর ভেরিয়েন্স সিগমা সমান 5 দেওয়া আছে। মিউর মান বলছে এটা কোনো একটা এলাকার টেম্পারেচার জুলাই মাসে সে নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করছে প্রতিদিনের টেম্পারেচার নিয়ে যাদের এভারেজ টেম্পারেচার হচ্ছে মিউর মান 90 আর তাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে 5। তারা বলছে যে ওই এলাকায় জুলাই রিজনের তাপমাত্রা অ্যাবভ 100 ডিগ্রি ফারেনহাইট হবে, বিলো 95 হবে, এগুলোর মান বের করো, প্রবাবিলিটি ক্যালকুলেট করো। যেহেতু মিউর মান 90 আর সিগমার মান 5 দেওয়া আছে, তাহলে আমরা মানটা এখানে বসাই দেব। বসাই দিয়ে প্রথম কোশ্চেন হচ্ছে 100 এর উপর যাবে, এক্স এর মান, প্রবাবিলিটি এক্স এর মান 100 এর উপরে। তাহলে এক্স এর মান আমরা যদি 100 এর উপরে ক্যালকুলেট করতে চাই, তাহলে আমরা এটাকে যেহেতু এক্স আছে এটাকে আমরা স্ট্যান্ডার্ডাইজড করে নেব। এর থেকে মিন বিয়োগ করব, সিগমা দিয়ে ভাগ করব। তার মানে আমরা 100 থেকে মিন 90 বিয়োগ করব, সিগমা দিয়ে ভাগ করব। তাহলে এখান থেকে কি পেলাম? এটুকু আমরা পেলাম হচ্ছে জেড। এক্স মাইনাস মিউ বাই সিগমা সমান কি জানেন? আমরা জেড জানি না, মনে আছে তোমাদের? এটা এক্স হবে, এটা জেড হবে। আর এটা গ্রেটার দেন ইকুয়াল টু এখানে বিয়োগ করলে 2 হবে। তো প্রবাবিলিটি এক্স গ্রেটার দেন 2, জেড গ্রেটার দেন 2, এটা জেড এক্স হবে না কিন্তু জেড হবে। তাহলে এটা সমান আমরা লিখতে পারি কি 1 মাইনাস প্রবাবিলিটি জেড লেস দেন 2। আমরা তো লেস দেন 2 অন্ত প্রবাবিলিটি টেবিল থেকে পাবো। এটা যখন ক্যালকুলেট করব এটার মান এটা আসছে, এটাতে বিয়োগ করলে এটা পাওয়া যাবে। এভাবে এই যতগুলো অঙ্ক আছে এখানে আমি অনেকগুলো অঙ্ক দিয়ে রাখছি, অঙ্কগুলো দেখবা। আচ্ছা স্যার। তাহলে তোমাদের কাজ হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশনটা শেষ করলাম আজকে, এর অঙ্কগুলো দেখে আসবা। মোমেন্ট জেনারেটিং ফাংশন দিয়ে মিন ভেরিয়েন্স বের করা শিখবা, আর কিউমুলেটিভ জেনারেটিং ফাংশন দিয়ে বিটা অন বিটা বের করা শিখবা। এই হচ্ছে তোমাদের আজকের কাজ। নেক্সট দিন আমি কিন্তু দেখবো সবার। কারো কোনো কোশ্চেন থাকলে বলো, শেষ করবো। ওই স্যার চারটা একটু বুঝিয়ে দেন তো স্যার, চারটা একটু বুঝতে পারছি না। 0 এর জন্য 1 মান, 1 এর জন্য 2 এর জন্য এটা। জি স্যার, চারটা স্যার একটু সমস্যা হচ্ছে স্যার। একবার 0 এর জন্য স্যার এক রকমের মান আসছে, কখন 0 নেব, কখন 1 নেব, কখন 2 নেব স্যার, এটা স্যার একটু বলেন। কি আন্দাজে কথা বলে? কোথায় 0 1 2 দেখলা? 2.4 এর পরে তো কিছু মান নাই। 2.4 এর পরে 0 আছে, তার জন্য 0। 2.4 এর পরে যদি 1 থাকতো তাহলে 1 এর জন্য নিতাম। যদি 2.4 এর পরে 5 থাকতো তাহলে আবার 5 এর জন্য নিতাম। হ্যাঁ, এখানে 2.4 এর পরে কিছু আছে আর 2.4 আমার 2 ডিজিট হবে হচ্ছে প্রথমটা, আর তারপর যা থাকবে না সেটা উপর থেকে ধরে নিতে হবে। এই যে 1.64 আছে, তার মানে 1.6 নিতে হবে প্রথম কলাম, আর পরের কলামে 4 দিতে হবে। রোতে দেখতে হবে 1.6, এই যে 1.64 আছে তাই না? তার রোতে দেখবো 1.6 এরটা, আর 4 দেখবো হচ্ছে আমি কলামে কত কলামে ভ্যালু যেটা সেটাতে। ও আচ্ছা আচ্ছা, জি স্যার, এটা বুঝতে পারলাম। তাহলে যদি আমার 1.5 তার মানে রোতে দেখবো 1.5, আর যেহেতু 0 প্রথম পরেরটা কত হবে? 0 হবে, জি 0 স্যার, কলামে দেখবো। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, এটাই স্যার একটু সমস্যা। জি স্যার, ধন্যবাদ। তো ঠিক আছে, তোমরা দেখে আসবে নেক্সট দিনে। তাহলে আমরা আর দুটো ডিস্ট্রিবিউশন পরে শেষ করে দেবো। শেষ করে দিবেন মানে স্যার? হ্যাঁ, কোর্স শেষ কমপ্লিট স্যার। কমপ্লিট। যত এই পড়া যা স্যার পড়ানো হয়েছে অনেক পড়া হয়েছে, অনেক। পড়ে দেখো খালি। স্যার আবার স্যার একটু রিভিউ ক্লাস নেওয়া যায় না স্যার মাঝে মাঝে স্যার? জি স্যার, আমাদের তো এক্সারসাইজ করতে মানে প্রবলেম হয়েছিল, ওইগুলার জন্য স্যার আপনি ক্লাস নিবেন বলছিলেন। ওই ডিস্ট্রিবিউশন শেষ হোক, আর একটা দিব তো, ওটা দেওয়া হোক তারপরে। স্যার পড়ার বাইরে একটা কোশ্চেন করব স্যার। আরে পড়ার বাইরে কোশ্চেন করবো কেন? পড়ার মধ্যে কোশ্চেন না হবে। না স্যার, আমি আপনাকে একটা কোশ্চেন করতে যাচ্ছি পড়ার টপিকসের বাইরে। তো টপিকের বাইরে জি এই স্যার। খান স্যার বলে ফেলো, করব। বলে ফেলো। স্যার হচ্ছে ওই বাইরের ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের ক্ষেত্রে দেখলাম ওদের একাডেমিক রাইটিং বলে কিছু একটা মানে ডেভেলপ করতে বলছে। একাডেমিক রাইটিংটা কি স্যার? একাডেমিক ক্রাইটেরিয়া ডেভেলপ করতে বলছে? জি স্যার, একাডেমিক রাইটিংটা কি? একাডেমিক রাইটিং কোথায় দেখলা? স্যার ভিডিওতে। একাডেমিক রাইটিং বলতে তোমার আর্টিকেল পাবলিকেশন এগুলোর কথা বলছে, রিসার্চ।
মানে আর স্যার রিপোর্ট রাইটিং এগুলা হচ্ছে মানে ফাইনাল অনার্স ফাইনাল ইয়ারে গেলে এগুলো আছে। রিপোর্ট রাইটিং অনার্স ফাইনাল ইয়ারে গেলে তুমি শিখবা একটা ছোটখাটো প্রজেক্টের কাজ করতে। প্রজেক্ট করবা না তোমরা, ফোর্থ ইয়ারে প্রজেক্ট আছে তোমাদের, ওই প্রজেক্টের আন্ডারে জি তুমি স্যার। একটা টপিক নিয়ে কাজ করবে, একটা তোমার রিপোর্ট আকারে তৈরি করবে, ওইটাই লেখা শিখতে হবে আর কি। জি স্যার বুঝতে পারছি স্যার, এটাই। তো সবাই চেষ্টা করো বাইরে থেকে ভালো একটা জায়গায় মাস্টার্স পিএইচডি করা। মাস্টার্সে যাও, পিএইচডি করতে পারবা, সবার লাইফই চেঞ্জ হয়ে যাবে। জি স্যার ইনশাআল্লাহ। এইখানে দেশে যখন ভালো কিছু হবে না, বিদেশে যাও, ম্যাথমেটিশিয়ানদের খুবই ডিমান্ড। ভালো কাজ করলে করে কানাডা, অস্ট্রেলিয়া যে সেট আপ হয়ে যাবা, ভালো হবে। স্যার সবাই বাইরে চলে গেছিল, বাংলাদেশে থাকবে কি স্যার? বাংলাদেশ থাকবে, ধ্রুব থাকবে। আজকে ছুটি নাই স্যার। ও ছাড়া থাকার লোক কই, দেন তো লোক দেখতেছি না। তুমি সুযোগ পাও, তুমি কি থাকবা দেশে? জি স্যার থাকবো স্যার, বাসা ছেড়ে যাইতে ইচ্ছে করে না কোনো জায়গায়। কি কি বেশি ভালো লাগে, যা দেখতে করে না? কোন দেশে গেছো তুমি এ পর্যন্ত? হ্যাঁ, এই ধ্রুব গেছো কোন কোন দেশে গেছো এ পর্যন্ত? ধ্রুবতে ইন্ডিয়া গেছে স্যার। ইন্ডিয়া গেছে। ইন্ডিয়া গেছে খালি? জি স্যার। ইন্ডিয়া যায় কেমন? ইন্ডিয়ার কিছু কিছু এলাকা আছে খুব সমৃদ্ধশালী, কিছু কিছু এলাকা আছে আবার বাংলাদেশের সাথে খুব ইয়ে। ও কোথায় গেছে? ও দার্জিলিং গেছিল মনে হয়। দার্জিলিং তো অনেক সুন্দর, খুবই সুন্দর। সিকিমে গেছিল, বিহারে গেছিল। স্যার বিহার তো আমাদের বাংলাদেশের চাইতেও খারাপ অবস্থা, বস্তির মতো একটা অবস্থা। হ্যাঁ, আর উড়িষ্যা। ওই তো। ও যদি কখনো জাপান, চায়না, চীন, নিউজিল্যান্ড, কানাডা এগুলো দেশে ঘোরে, ও প্লেনে উঠতে চাবে না আসার সময়। দুনিয়া কা স্বর্গ। এক কথা হচ্ছে, আমি সাজেস্ট করি না আসলে, কিন্তু ঘটনা হচ্ছে তুমি বাংলাদেশে থেকে তোমাকে বাংলাদেশ সরকার তোমার অনুযায়ী চাকরি দিক, তোমার যে তুমি যে একজন গ্রাজুয়েট করে যাচ্ছ, তোমার রিলেটেড চাকরি দিক, বাংলাদেশে তুমি সার্ভ দাও, সমস্যা কি? তোমাকে তো বাংলাদেশ কর্মসংস্থান করতে পারছে না। আজকে 46টা 51টা ইউনিভার্সিটি গ্রাজুয়েট বের করছে প্রতি বছর, আর বেসরকারি ইউনিভার্সিটি আছে 100টা। এর চাকরি কোথায় দেখাও? জি স্যার। চাকরি কর্মসংস্থানের প্ল্যান না থাকলে শুধু শুধু গ্রাজুয়েট বের করা, এটা এক ধরনের ফুলিশ কাজ, হ্যাঁ, বোকামি কাজ। স্যার চায়না নাকি স্যার 12 বছর নাকি তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখছিল, এটা কি স্যার সত্যি? কত সালে? স্যার এক বড় ভাই বললো আর কি, যখন ওদের বেকার অনেক বেড়ে গেছিল তখন নাকি মানে শিক্ষা প্রতিষ্ঠান টোটালি বন্ধ রেখে আপনার বন্ধ রাখছিল আর কি। ওরা সাধারণত, ওরা কিন্তু খুব বেশি দিন আগে উঠে নাই, বুঝছো? জি ওরা স্যার। বাংলাদেশের চেয়ে বছর 30 আগে উঠছে। 1970 সালে ওদের অবস্থা অতটা ভালো ছিল না। 70 যেমন মাও সিতাং ছিল। জি স্যার। ওরা ওরা পড়ার চেষ্টা করছে যে ক্ষুদ্র ক্ষুদ্র কুটির শিল্প করে কিভাবে দেশকে আগানো যায়। তখন ওরা কারিগরি শিক্ষার উপর বেশি জোর দিল, যে কিভাবে আমরা মানে ছোট ছোট ইন্ডাস্ট্রি তৈরি করতে পারি কারিগরি শিক্ষার মাধ্যমে, হাতে কলমে। তো ওইভাবে ওরা এগিয়ে গেল, আস্তে আস্তে ওদের ইউনিভার্সিটি গুলাকে এখন এগিয়ে নিচ্ছে আর কি। জি স্যার। তবে চায়নার কালচার খুব, মানে ওরা নিজস্ব কালচার খুব ধরে রাখতে চায়, ওদের ভাষা অন্য ভাষা শিখতে চায় না, মোটামুটি চাইনিজ দিয়েই চালাতে চায়। ওদের কিছু কিছু ইয়ে আছে, ওদের নিজস্ব উইন্ডোজও আছে। চাইনিজ উইন্ডোজ। স্যার চাইনিজ উইন্ডোজ মানে কি স্যার? অপারেটিং সিস্টেম? অপারেটিং সিস্টেম। স্যার ওই যে লিনাক্স এরকম এরকম টাইপের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিনাক্স তো প্রচলিত। তোমরা কি লিনাক্স শিখেছো? স্যার আমি কালি লিনাক্স কিছুদিন ইউজ করেছি। লিনাক্সটা লাগবে। জি স্যার, ওইটা ইউজ করা একটু ঝামেলা স্যার, কমান্ড বেস তো, মানে হচ্ছে
অ্যাপ্লিকেশন গুলোর ইউজিংটা একটু টাফ। কিন্তু ওটা তোমার উইন্ডোজ যেমন ভালনারেবল, হ্যাঁ, সহজে কলাপস করে, লিনাক্স তো কলাপস করে না। জি স্যার, কিন্তু ওইটার হচ্ছে ওই ইয়াগুলা ইউজ করতে গেলে গিটহাবে তারপরে কমান্ড দেখে ইউজ করতে হয়, ঝামেলা আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে তোমার এটা কমান্ড বেসড, এটা হচ্ছে মজা আছে কাজ করে লিনাক্সে। আমি করেছি পিএইচডি তে যখন করেছি তখন পুরোটা লিনাক্সে করেছি। জি ওই স্যার। বড় বড় সফটওয়্যার গুলো হ্যান্ডলিং করা সহজ হয়, পাইথন টাইথন গুলো এগুলা সহজ হয়, জি স্যার, লিনাক্স তো পুরো পাইথন দিয়েই তৈরি, আলাদাভাবে পাইথন ফাইল ইনস্টলই দেওয়া লাগে না। লাগে না। হ্যাঁ, ঠিক আছে তাহলে, ভালো থাকো সবাই। জি স্যার।